একবার ভাবুন তো, একটা দেশ একই দিনে একই সময়ে দুটো একেবারে ভিন্ন বাস্তবতার মুখোমুখি। একদিকে ডিজিটাল এক বিপ্লবের শুরু হচ্ছে, আর অন্যদিকে দেশের শিল্পখাত প্রায় অচল হওয়ার পথে। ২৬শে এপ্রিল ২০২৬ দিনটা বাংলাদেশের জন্য ঠিক এমনই এক অদ্ভুত বিরোধাভাসের গল্প বলছে। চলুন এই গল্পের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই স্লাইডটাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, সরকার কৃষকদের হাতে তুলে দিচ্ছে ভবিষ্যতের একটা চাবিকাঠি, কৃষক কার্ড। আর ঠিক তার উল্টো দিকে দেশের বড় বড় শিল্প কারখানাগুলো জ্বালানির অভাবে ধুঁকছে। মানে একদিকে বিশাল আশা, আরেকদিকে ততটাই গভীর এক সংকট। তো চলুন প্রথমে ভালো দিকটা দিয়েই শুরু করা যাক। এই কৃষক কার্ড জিনিসটা আসলে কি, আর এটা কিভাবে দেশের কৃষি ব্যবস্থা একটা বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে, সেটা একটু দেখে নেওয়া যাক। সহজ করে বললে, এটা শুধু একটা পরিচয়পত্র না, এটা আসলে একজন কৃষকের জন্য একটা ডিজিটাল ওয়ালেট, একটা ব্যাংক অ্যাকাউন্ট আর সরকারি সব ধরনের সুবিধা পাওয়ার একটা সরাসরি রাস্তা। এর মানে হলো মাঝখানের দালাল বা মধ্যস্বত্বভোগীদের আর কোনো সুযোগই থাকছে না। কৃষকরা তাদের ন্যায্য পাওনাটা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই দারুণ উদ্যোগটার শুরুটাও হচ্ছে সরাসরি আর্থিক সহায়তা দিয়ে। যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে সাথে সাথেই ২৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। কেন? যেন তারা বীজ আর সারের মতো জরুরি জিনিসপত্র কিনতে পারেন। একবার ভাবুন তো, ঠিক প্রয়োজনের মুহূর্তে এই টাকাটা তাদের জন্য কতটা দরকারি। এই উদ্যোগটার সবচেয়ে অসাধারণ দিক হল এর ব্যাপকতা। ব্যাপারটা শুধু টাকা দেওয়ার মধ্যেই থেমে নেই। ন্যায্য দামে সার, বীজ পাওয়া থেকে শুরু করে সহজ শর্তে লোন, আবহাওয়ার আপডেট, এমনকি ফসল বিক্রির নিশ্চয়তা পর্যন্ত সব কিছুকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসার এটা একটা বিশাল পরিকল্পনা। আর এই উদ্যোগটা যে শুধু দেশেই না, দেশের বাইরেও গুরুত্ব পাচ্ছে, সেটা ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদের এই কথাতেই স্পষ্ট। এটাকে শুধু একটা স্থানীয় উদ্যোগ হিসাবে দেখলে ভুল হবে। এটা আসলে ডিজিটাল ফিনান্সিয়াল ইনক্লুশনের দিকে একটা অনেক বড় আন্তর্জাতিক পদক্ষেপ। বেশ, আশার গল্প তো হলো, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? আর সেই দিকটা কিন্তু বেশ উদ্বেগের। চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে তাকানো যাক, যেটা ঠিক একই সময়ে ঘটছিল। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে সংকটটা দানা বেঁধেছে। দেখুন, ফেব্রুয়ারির শেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, আর তার সরাসরি ধাক্কাটা এসে পড়ল বাংলাদেশে। হরমুজ প্রণালী দিয়ে তেল আসা বন্ধ হতেই দেশে রেশনিং শুরু করতে হলো, আর দেখতে দেখতে এপ্রিলের মধ্যে পরিস্থিতি একবারে হাতের বাইরে চলে গেল। সংকটের আঁচটা ঠিক কতটা তীব্র সেটা কোনো রিপোর্ট পড়ে বোঝার দরকার নেই। বিএসআরএম গ্রুপের ডেপুটি এমডি তপন সেনগুপ্তের এই কথাগুলোই যথেষ্ট। এটা কোনো ডেটা বা পরিসংখ্যান নয়, এটা একটা কারখানার প্রতিদিনকার লড়াইয়ের একেবারে বাস্তব একটা ছবি। আর এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, যেখানে একটা কারখানার দৈনিক ডিজেল লাগে প্রায় ৩৫,০০০ লিটার, সেখানে শনিবারে তারা পেয়েছে মাত্র ৯,০০০ লিটার, আর রবিবারে একেবারে শূন্য। এই অবস্থায় এত বড় একটা কারখানা কিভাবে চলবে? আর ব্যাপারটা যে শুধু একটা কারখানার মধ্যে সীমাবদ্ধ না, তা তো বোঝাই যাচ্ছে। দেশের বড় বড় নাম যেমন প্রাণ, আরএফএল থেকে শুরু করে গার্মেন্টস, প্লাস্টিক শিল্প, এমনকি ছোট হস্তশিল্প রপ্তানিকারকরাও একই সমস্যায় জর্জরিত। মানে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সাপ্লাই চেইন আর রপ্তানি খাত দুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা সরকার এই দুই রকম পরিস্থিতি, মানে একদিকে ভবিষ্যতের স্বপ্ন আর একদিকে বর্তমানের সংকট, একসাথে সামলাচ্ছে কিভাবে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দেশের জাতীয় বাজেটের মধ্যে। সামনের অর্থবছরের বাজেটে প্রায় ১৮% বাড়ানোর কথা ভাবা হচ্ছে। বুঝতেই পারছেন, এত বড় একটা লাফ মানে হলো খরচের চাপ বাড়ছে, আর সেটা আসছে দুই দিক থেকেই। এই টেবিলটা দেখলেই সরকারের দোটানা অবস্থাটা বোঝা যায়। একদিকে আছে কৃষক কার্ড আর নতুন বেতন কাঠামোর মতো নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করার চাপ, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি খাতে বিপুল ভর্তুকি দেওয়া আর নেওয়া ঋণের সুদ পরিশোধ করার মতো জরুরি সংকট মোকাবেলার চাপ। টাকা একটাই, কিন্তু তার ওপর চাপ দুই দিক থেকে। এই সব মিলিয়ে আমরা একটা মৌলিক প্রশ্নের মুখোমুখি হই। এই দ্বিমুখী চ্যালেঞ্জটা নিয়ে বাংলাদেশ এখন কোন পথে এগোবে? এক কথায় বলতে গেলে বাংলাদেশ যেন একই সাথে দুটো সময় বাস করছে। একদিকে ২১ শতকের ডিজিটাল ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে, আর অন্যদিকে লড়ছে বিংশ শতকের একটা জ্বালানি সংকটের সাথে। আর এই বাস্তবতার মধ্যেই আজকের আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা বড় প্রশ্ন দিয়ে। একটা দেশ কি সত্যিই একটা হাইটেক ভবিষ্যৎ সফলভাবে গড়তে পারে, যখন তার বর্তমানের ইঞ্জিনটাই জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়ার জোগাড়? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।